গুড মর্নিং স্টুডেন্ট, কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি নিশ্চয়ই। আজকে তোমাদের আমি লজিক 3 নম্বর লেকচার শুরু করব ক্লাস। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম? যৌক্তিক সংজ্ঞা, নিয়ম এবং অনুপপত্তি। চলো আমরা ক্লাস শুরু করি। নিশ্চয়ই তোমরা পূর্ববর্তী দুটো ক্লাসে বুঝতে পেরেছো নিয়মগুলো কি কি। আমাদের 5টা নিয়ম আছে যৌক্তিক সংজ্ঞার। যৌক্তিক সংজ্ঞার 5টা নিয়মের মধ্যে আমরা 5 নাম্বার নিয়মে একটুখানি তোমাদের বই একটু ব্যতিক্রম কথা লেখা আছে। আমি নিয়মটা একটু বলে তোমাদেরকে অনুপপত্তি দুটো আবার বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, 5 নাম্বার নিয়মটা কি ছিল আমাদের? সংজ্ঞেয় পদ এবং সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ কি হবে? দুটো সমান হবে। অর্থাৎ যেমন মানুষ পদের সংজ্ঞাটি থেকে আমরা কি বলি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। সংজ্ঞেয় পদ কাকে বলে? যে পদের দ্বারা যাকে সংজ্ঞায়িত করা হচ্ছে, সংজ্ঞেয় পদ। আর সংজ্ঞার্থ পদ যার দ্বারা আমরা সংজ্ঞা দিচ্ছি। তাহলে দুটোকে সমান হতে হবে, কম বা বেশি হওয়া যাবে না। আচ্ছা, এখন দেখো, যখন কম বা বেশি হবে তখন এই দুই ধরনের অনুপপত্তি ঘটবে। অতি ব্যাপকে কি আছে? কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের স্থলে আংশিক জাতর্থ উল্লেখ করা হলে তাকে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। ওখানে তোমাদের বইতে, বিষ্ণুপদ সরকারের বইতে, এখানে জাতর্থের জায়গায় ব্যক্তার্থ আছে। তোমরা জাস্ট ওখানে ব্যক্তার্থটা কেটে জাতর্থ লিখবে। জাতর্থের স্থলে এখানে লিখবে আংশিক জাতর্থ। ওখানে দুটা ব্যক্তার্থ আছে, তোমরা জাতর্থ লিখবে কেটে। কেননা তা কি বলছে? কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের স্থলে আংশিক জাতর্থ উল্লেখ করা হলে। সংজ্ঞেয় পদ কোনটা? যেমন আমি একটা উদাহরণ লিখি, সব মানুষ হয় জীব। দেখো তো, এটা হচ্ছে সংজ্ঞার্থ, এটা হচ্ছে সংজ্ঞেয়। সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের স্থলে আংশিক জাতর্থ উল্লেখ করা হলে। দেখো তো, এখানে সব মানুষ হয় জীব। মানুষ কি শুধু জীব? এটা কি পূর্ণ জাতর্থ উল্লেখ করা হয়েছে? না, পূর্ণ জাতর্থ উল্লেখ করা হয়নি, আংশিক জাতর্থ। আমরা জানি মানুষের অপরিহার্য গুণ কি বা জাতর্থ কি? জৈব বৃত্তি প্লাস বুদ্ধি বৃত্তি। তাহলে এখানে কি আছে? বুদ্ধি আছে, বুদ্ধি নেই, শুধু আছে জীব। তাহলে কি পূর্ণ জাতর্থের স্থলে কি করা হচ্ছে? আংশিক জাতর্থ, আংশিক মানে একটা অংশ উল্লেখ করা হলে তাকে অতিব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। এখানে তুমি জাতর্থ লিখবে। কেন জাতর্থ লিখবে? আমরা কি বলেছি? সংজ্ঞা কাকে বলে? কোনো পদের জাতর্থের পূর্ণ বিবৃতি, মানে জাতর্থটা পূর্ণ বিবৃতি করতে হবে, কিন্তু এখানে কম আছে। তাহলে তুমি দেখবে যখন জাতর্থ কম তখন হবে অতিব্যাপক, কিন্তু তোমার ব্রেনে কাজ করবে কি? ব্যক্তার্থ বেশি। আমরা কি পড়েছি 3rd চ্যাপ্টারে, 1st ইয়ারে? ব্যক্তার্থ কমলে জাতর্থ বাড়ে, জাতর্থ কমলে ব্যক্তার্থ বাড়ে। অর্থাৎ এখানে যেহেতু জাতর্থ কম হয়েছে, ব্যক্তার্থ কি হয়েছে? বেড়ে গিয়েছে, কারণ মানুষ পদের চেয়ে জীবের সংখ্যা বেশি। যেহেতু ব্যক্তার্থ বেড়ে গিয়েছে, এটা হবে অতিব্যাপক। বা তুমি এভাবেই পরীক্ষার খাতায় মনে রাখবে, জাতর্থ কম হলে সেটা হবে অতিব্যাপক। আর যখন জাতর্থটা বেশি হবে, কোনো পদের সংজ্ঞায় সংজ্ঞেয় পদের পূর্ণ জাতর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হলে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ অপেক্ষা কম হয়। একে অব্যাপক সংজ্ঞাজনিত অনুপপত্তি বলে। যেমন সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব। আচ্ছা, এখানে দেখো কি বলছে? অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হলে সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সংজ্ঞেয় পদের ব্যক্তার্থ অপেক্ষা কম হয়। মানে এটার ব্যক্তার্থ বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব অপেক্ষা কি হয়? কম হয়। এখন তুমি দেখো, মানুষ পদের মূল সংজ্ঞাটা কি? মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব। এখানে অতিরিক্ত কোন গুণ আছে? সভ্য।
এই সভ্যতা হচ্ছে একটা অতিরিক্ত গুণ। এখন সভ্যতা নীতির ভিত্তিতে যদি আমি মানুষকে ভাগ করি তাহলে দুটো শ্রেণী পাওয়া যায়, একটা হচ্ছে সভ্য আর একটা হচ্ছে অসভ্য। এই দুটো মিলেই তো মানুষ। বা তুমি এখানে না দিয়ে তুমি শিক্ষিত দিতে পারো, তুমি সৎ দিতে পারো। মানুষের বুদ্ধিবৃত্তি সম্পূর্ণ সৎ জীব, তাহলে অসৎ সৎ বা শিক্ষিত অশিক্ষিত, যেটা তোমার ইচ্ছা। তো কথা হচ্ছে যখনই অতিরিক্ত একটা গুণ থাকবে তখন এই মূল মানুষটা থেকে কী হবে, সংখ্যাটা কমে যাবে। জাতর্থ বেশি সংখ্যা কম। যখনই বলছে যে কোনো পদের সংজ্ঞায় সঙ্গেয় পদের পূর্ণ জাতর্থের অতিরিক্ত কোনো গুণ উল্লেখ করা হয় তখন সংজ্ঞার্থ পদের ব্যক্তার্থ সঙ্গেয় পদের ব্যক্তার্থ অপেক্ষা কম হয়। যখনই দেখবে যে ব্যক্তার্থটা কি হচ্ছে, কম হচ্ছে বা জাতর্থটা বেশি হচ্ছে, তখন হয়ে যাচ্ছে কি অব্যাপক। জাস্ট তুমি অতি ব্যাপকে যা লিখবে জাতর্থ অতি ব্যাপকে কম, আর তার বিপরীতটা লিখবে এখানে জাতর্থ বেশি। তুমি জাস্ট দুটো উদাহরণ মনে রাখবে। অতি ব্যাপকের উদাহরণ হচ্ছে সব মানুষ হয় জীব, এখানে জাতর্থ কোনটা নেই, বুদ্ধি নেই, এতটুকু দিয়ে তুমি মনে রাখো যে সব মানুষ হয় জীব, এটা হচ্ছে অতি ব্যাপক, কেন এখানে জাতর্থ কম আছে। আর এখানে হচ্ছে সব মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন সভ্য জীব, এখানে কি অতিরিক্ত একটা গুণ আছে, কী গুণ, সভ্যতা, তখন সেটা হয়ে যাবে অব্যাপক। কারণ জাতর্থ বেড়ে গেছে মানেই ব্যক্তার্থটা কম হয়ে গেল, এই জন্য এটা অব্যাপক। তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়। আমরা আবারও ভালো করে এটা পড়ব। পঞ্চম নিয়মের এই অব্যাপক অতিব্যাপক এবং 1 নম্বর নিয়মের অব্যাপক অতিব্যাপক একই উদাহরণ। তোমরা এটা ভালো করে বারবার পড়বে, না বুঝলে আবার কমেন্ট বক্সে লিখবে। যদি না বুঝতে পারো তারপরে কি করবে, তোমরা না দেখে বারবার তোমরা একটা একটা করে নিয়ম পড়বে, একটা একটা করে অনুপপত্তি পড়বে, আর একটা একটা করে লিখবে, লিখে বারবার পড়বে। তারপরে যদি বুঝতে না পারো আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? তাহলে আমরা আজকে নিয়মটা শেষ করলাম, নিয়ম আর অনুপপত্তি। আমরা আরেকটা অংশে চলে যাব, এই অধ্যায় একদম লাস্ট টপিকস, যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধতা। অর্থাৎ তোমাকে একটা কোশ্চেন আসবে 2 নম্বরে, এখানে 8টা পয়েন্টস আছে, 8টা একসাথে আসবে না, যে কোনো দুটো আসে, দুটোর বেশি আসে না, সেটাতে নাম্বার থাকবে তোমার 2 নাম্বার। তাহলে আমরা ওইটা পড়ার সময় একটা একটা করে ভালো করে বুঝে পড়বো। যৌক্তিক সংজ্ঞা সীমাবদ্ধতা, অর্থাৎ যেসব পদে যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। কোন কোন পদে যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না, দেখো তোমরা এখানে 8টা পয়েন্টস আছে। যৌক্তিক সংজ্ঞা মানে কি, কোনো পদের জাতর্থের পূর্ণ বিবৃতি। অর্থাৎ কোনো পদের যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে তোমাকে দুটো জিনিস অবশ্যই লিখতে হবে, একটা হচ্ছে আসন্নতম জাতি, আরেকটা হচ্ছে প্লাস বিভেদক লক্ষণ। এই দুটো জিনিস তোমার থাকতেই হবে। এই পদগুলোর কোনোটার আসন্নতম জাতি নেই, কোনোটার বিভেদক লক্ষণ নেই, অর্থাৎ এই পদগুলোর যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। তোমরা বিষ্ণুপদ সরকারের প্রথম অধ্যায়ে লাস্ট পেজে 1.5-এ দেখবে, প্রথমেই আছে পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। পরতম জাতি কি? পরতম জাতি হচ্ছে সবচেয়ে বৃহত্তম জাতি, যার থেকে আর সবচেয়ে কোনো বড় জাতি নেই। যেহেতু পরতম জাতি সবচেয়ে বড় জাতি, যার থেকে আর সবচেয়ে উপরে কোনো জাতি নেই, তাকে কারো অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ পরতম জাতির আসন্নতম কোনো জাতি নেই, অর্থাৎ পরতম জাতিকে কারো অন্তর্ভুক্ত করা যেহেতু যায় না, সেহেতু পরতম জাতির যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। আচ্ছা, তারপরে হচ্ছে কি 2 নাম্বার, বিশিষ্ট বস্তু। বিশিষ্ট বস্তু যেমন বিশিষ্ট বস্তু কোনো একটা নির্দিষ্ট বস্তু, বিশিষ্ট বস্তুর অসংখ্য গুণ থাকে, যে অসংখ্য গুণগুলো থেকে তুমি নির্দিষ্ট কোনো বিভেদক লক্ষণ তুমি খুঁজে পাবে না। যেহেতু বিশিষ্ট বস্তুর বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, সেহেতু বিশিষ্ট বস্তুর যৌক্তিক সংজ্ঞা দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা কি শিখলাম, পরতম জাতি যেহেতু বড়, তাকে কারো অন্তর্ভুক্ত করা যায় না, অর্থাৎ এর কোনো আসন্নতম জাতি নেই। আর বিশিষ্ট বস্তু কি হচ্ছে, অসংখ্য গুণ, যে অসংখ্য গুণগুলোর মধ্যে নির্দিষ্ট কোনো বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না। যেহেতু এটা বিশিষ্ট বস্তুর বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, সেহেতু বিশিষ্ট বস্তুর সংজ্ঞা দেওয়া যায় না। থার্ড, বিশিষ্ট গুণবাচক পদ। বিশিষ্ট গুণবাচক পদগুলো কোনগুলো? লাল, নীল, আকাশী প্রভৃতি গুণবাচক শব্দকে সহজ উপায়ে বিশ্লেষণ করা যায় না, সেজন্য এদের বিভেদক লক্ষণও উল্লেখ করা যায় না। অর্থাৎ এই যে বিশিষ্ট গুণবাচক পদ, কালার, এই যে যেমন ধরো এখানে বোর্ডটা সাদা কালার, তারপর মার্কারের কালারটা কি হচ্ছে ব্ল্যাক, তারপর এই যে সাদা, কালো, হলুদ, লাল, নীল, এগুলো হচ্ছে গুণবাচক পদ, এগুলোর কোনো বিভেদক লক্ষণ নেই। যেহেতু বিভেদক লক্ষণ নেই, সেহেতু সংজ্ঞা দেওয়া যায় না।
স্বকীয় নামবাচক পদ। স্বকীয় নামবাচক পদ কোনগুলো? স্বকীয় নাম হলো বিশিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম, অর্থাৎ স্বকীয় নামবাচক পদগুলো হচ্ছে ঢাকা, কোনো স্থান বা একজনের নাম, যেমন ধরো রহিম। এদের অসংখ্য গুণ, ঠিক আছে? যেহেতু এদের অসংখ্য গুণ এবং এই পদগুলো কোনো একটা নির্দিষ্ট শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না, সেহেতু এদের বিভেদক লক্ষণও উল্লেখ করা যায় না। তাহলে তোমরা কিভাবে লিখবে? বোর্ডের কোশ্চেনে তোমরা দেখবে বেশিরভাগ আসে এই স্বকীয় নামবাচক আসবে, তারপর হচ্ছে গুণবাচক পদ আসবে, তারপর হচ্ছে মৌলিক গুণ। মৌলিক গুণ বললে তোমার এই দুটো দিতে হবে, 6 এবং 8। আচ্ছা, এটা আমি পরে আসছি। ঢাকা, রহিম এগুলো হচ্ছে বিশিষ্ট স্বকীয় নামবাচক পদ। এই স্বকীয় নামবাচক পদের কোনো বিভেদক লক্ষণ উল্লেখ করা যায় না, তাই এদের যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। পরম নিয়ম। পরম নিয়ম হচ্ছে কোনগুলো? আমরা পড়েছি ফার্স্ট ইয়ারে, প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি, কার্যকারণ নিয়ম, এগুলো হচ্ছে পরম নিয়ম। যেহেতু পরম নিয়ম এগুলো কি? ব্যাপকতর নিয়ম। আর যেহেতু ব্যাপকতর নিয়ম, সবচেয়ে যে ব্যাপক তার কখনোই কি থাকে না? সবচেয়ে বড় ব্যাপকের আসন্নতম জাতি থাকে না। আসন্নতম জাতি নেই, জাস্ট নেই। এখানে যে কথাটা লিখবো, বড়তম জাতি হচ্ছে সবচেয়ে বড় জাতি, আর এখানে লিখবে পরম নিয়ম হচ্ছে সবচেয়ে বড় নিয়ম। যেমন প্রকৃতির নিয়মানুবর্তিতা নীতি এবং কার্যকারণ নিয়ম, এই নিয়মগুলো এত বড় যে এর থেকে যেহেতু আর কোনো বড় নিয়ম নেই, এই নিয়মগুলোকে কোনো আসন্নতম জাতি নেই এবং এই নিয়মগুলোকে কারো অন্তর্ভুক্ত করা যায় না, তাই এদেরকে যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। আচ্ছা, মনের মৌলিক গুণ। মনের মৌলিক গুণ কোনগুলো? সুখ, দুঃখ, হাসি, কান্না, বেদনা, প্রেম, বিরহ ইত্যাদি। ঠিক আছে? এই মনের মৌলিক গুণগুলো প্রভৃতি হচ্ছে গিয়ে অতুলনীয়। এই গুণগুলো কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা যায় না। অর্থাৎ মনের মৌলিক গুণগুলো কি হচ্ছে? সুখ, দুঃখ, আবেগ, হ্যাঁ, হাসি, কান্না, যেটাই বলো, প্রেম, ভালোবাসা ইত্যাদি, এই গুণগুলোকে কারো অন্তর্ভুক্ত করা যায় না। যেহেতু এগুলোকে কোনো কিছুর অন্তর্ভুক্ত করা যায় না, তাই এদের কোনো আসন্নতম জাতি নেই। মনের মৌলিক গুণগুলো ব্যাখ্যাকার যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। বিশ্ব সত্তার কতগুলো ধারণা? বিশ্বের যে সত্তা তার কতগুলো মৌলিক ধারণা আছে, যেমন দেশ, কাল, আত্মা, ঈশ্বর ইত্যাদি। এই পদগুলো অনন্য সাধারণ, এগুলো অন্য কোনো বৃহত্তর জাতির অন্তর্ভুক্ত করা যায় না। আমরা জানি দেশ বলতে কি বোঝাচ্ছি? দেশ বলতে এখানে বোঝাচ্ছি স্পেস। হ্যাঁ, কাল বলতে আমরা কি বোঝাচ্ছি? টাইম, স্পেস, টাইম। তারপর হচ্ছে আত্মা, সোল, ঈশ্বর, গড, এগুলো কারো অন্তর্ভুক্ত করা যায় না। এগুলোকে বলা হয় বিশ্ব সত্তার কতগুলো ধারণা। যেহেতু বিশ্ব সত্তার ধারণাগুলোকে কারো অন্তর্ভুক্ত করা যায় না, মানে এদের কোনো আসন্নতম জাতি নেই। সুতরাং বিশ্ব সত্তার মৌলিক ধারণাগুলোকে ব্যাখ্যা করা, যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। লাস্ট, বস্তুর মৌলিক গুণ। বস্তুর মৌলিক গুণ কোনগুলো? বস্তুর কিছু মৌলিক গুণ আছে, যেমন স্বাদ, গন্ধ। আমরা জানি, যেমন ধরো কমলা লেবুর যেরকম স্বাদ, একটা কমলা লেবুর যেরকম স্বাদ, একটা আমের স্বাদ নিশ্চয়ই একরকম না। আবার একটা জামের স্বাদ যে ধরনের, একটা বড়ের স্বাদ অন্য রকমের। প্রত্যেকটা ফলের বা প্রত্যেকটা জিনিসের আলাদা একটা স্বাদ আছে, রং আছে। এই যে বস্তুর যে মৌলিক গুণ, রং, রস, রূপ, স্বাদ, গন্ধ ইত্যাদি, এগুলো কোনো কিছুর কী করা যায় না? অন্তর্ভুক্ত করা যায় না, এবং এদের কোনো আসন্নতম জাতিও নেই, কোনো বিভেদক লক্ষণও নেই। সুতরাং যেহেতু এদেরকে কোনো শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত করা যায় না, এগুলো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। সুতরাং এই যে যৌক্তিক সংজ্ঞার তোমরা যে সীমাবদ্ধতা পড়লে, এই 8টা পয়েন্টসের, যে বস্তু বা যে পদের সংজ্ঞা দেওয়া হবে তার যদি কোনো আসন্নতম জাতি না থাকে এবং কোনো বিভেদক লক্ষণ না থাকে এবং কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত করা না যায়, তাহলে তাদেরকে কী করা যায় না? তাদেরকে কোনো নিয়মের আওতায় আনা যায় না এবং তাদের কোনো সংজ্ঞা দেওয়া সম্ভব হয় না। আর সেই সব বস্তুগুলো হচ্ছে উপরে লিখিত বস্তুগুলো। সুতরাং এই বস্তুগুলোর কোনো যৌক্তিক সংজ্ঞা দেওয়া যায় না। তাহলে আমাদের মূল কথা কি মনে রাখতে হবে? কোনো পদের সংজ্ঞা দিতে গেলে অবশ্যই আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ থাকতে হবে। আসন্নতম জাতি যদি না থাকে, তাহলে সেই জিনিসকে কারো অন্তর্ভুক্ত করা যায় না।
এইগুলোর কয়েকটা জিনিসকে আসন্নতম জাতি যেহেতু নেই কারো অন্তর্ভুক্ত করা যায় না, যেমন পরতম জাতি, পরম নিয়ম, মনের মৌলিক গুণ, বিশ্বসত্তা, কতগুলো ধারণা, এগুলো কোনো আসন্নতম জাতি নেই। আবার বিশিষ্ট বস্তু, বিশিষ্ট গুণবাচক পদ, এগুলোর কি নেই? কোনো বিভেদক লক্ষণ নেই। অর্থাৎ কোনো বস্তুর যৌক্তিক সংজ্ঞা দিতে গেলে এই দুটো জিনিস থাকতেই হবে। যদি এই দুটো বিষয় না থাকে সেগুলোকে এই 5টা নিয়মের অন্তর্ভুক্ত করা যাবে না, কোনো নিয়মের অন্তর্ভুক্ত করা যাবে না, সেক্ষেত্রে সীমাবদ্ধতা করবে। তাহলে বুঝতে পারছি পরীক্ষার হলে যদি আসে তোমাদের, যেমন 2018 সালে এসছে মৌলিক গুণে কেন সংজ্ঞা দেওয়া যায় না, কোশ্চেনটা খেয়াল করো। মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন? সংজ্ঞা দেওয়া যায় না কেন? এক্ষেত্রে তোমাদের অ্যান্সার হবে 6 এবং 7। তুমি বলবে মৌলিক গুণ হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে অ্যান্সার 1 হবে মনের মৌলিক গুণ, এবং 2 হচ্ছে বস্তুর মৌলিক গুণ, এইভাবে লিখবে। অর্থাৎ যদি আসে তোমাকে যদি আইডেন্টিফাই নির্দিষ্ট করে বলে না দেয় যে মনের মৌলিক গুণ, শুধু বলে মৌলিক গুণ, তাহলে মৌলিক কিন্তু দুটো, একটা হচ্ছে মনের মৌলিক গুণ কোনটা? সুখ দুঃখ আবেগ অনুভূতি। আর বস্তুর মৌলিক গুণ কোনটা? যেমন রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি। রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি। তাহলে এগুলো লিখে তোমরা বলবা এগুলোকে কি করা যায় না, এগুলো কোনো আসন্নতম জাতি নেই এবং কোনো জাতির অন্তর্ভুক্ত করা যায় না। তখন দুটো তোমরা এভাবে ভাগ করে লিখবে, ফুল মার্কস আসবে। আর এগুলো ইন্ডিভিজুয়ালি একটা একটা করে আসবে, 2 নম্বরে অ্যান্সার তোমরা আস্তে আস্তে করে পড়ে ফেলবে। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, কি পড়লাম একটু দেখি। প্রথম অধ্যায় আমাদের শেষ, আমরা রিভিশন দিব। বাসায় কিভাবে করতে হয় আমি তোমাদের শিখিয়ে দিয়েছি। তোমরা প্রথমে বোর্ডের কোশ্চেন ধরবে যে কী ধরনের কোশ্চেনটা আসে, কী ধরনের প্রথমে কি লিখবে? যৌক্তিক সংজ্ঞা কাকে বলে, তারপরে পড়বে যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনার মধ্যে পার্থক্য। তারপরে তোমার 5টা নিয়ম থেকে একটা একটা করে নিয়মগুলো পড়বে, একসাথে 5টা পড়তে যাবে না, একটা একটা করে নিয়ম পড়বে, একটা করে অনুপপত্তি পড়বে। পড়ার পরে যে অনুপপত্তি, ধরো 1 নম্বরের অনুপপত্তিটা একটু কঠিন, 1 নম্বর তুমি পরে পড়লে 2, 3, 4, 5 আগে শেষ করে নাও, 2, 3, 4, 5 শেষ করার পরেই তুমি 1 নম্বরটা পড়বে। ঠিক আছে, পড়ার পরে ফ্যালাসিগুলো পড়বে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটার অনুপপত্তি পড়বে, কিভাবে কোশ্চেনটা আসে তোমরা দেখবে। তারপরে তুমি সবার শেষে পড়বে যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা। এটা দুটো দুটো করে পড়ো, 8টা আছে, 2 দিনে দুটো দুটো করে পড়ো, দুটো দুটো করে নিয়ম করে। ঠিক আছে, যেমন 2018 সালের একটা কোশ্চেন আমি তোমাদেরকে বলছি। যেমন ধরো কোশ্চেনটা হচ্ছে সাহিত্য হলো সমাজের প্রতিচ্ছবি। আমরা বুঝতেই পারছি কোশ্চেনটা দেখে, সাহিত্য হলো সমাজের প্রতিচ্ছবি মানে কি? এটা রূপক সংজ্ঞা না? যেমন উট হলো মরুভূমির জাহাজ, এই ধরনের যদি কোনো কিছু থাকে তোমরা উদাহরণগুলো পড়বে, ওখানে 34টা উদাহরণ দেওয়া আছে, সেগুলোর মধ্যে সবগুলো 5টা নিয়মে সব দেওয়া আছে ঘুরে ফিরে। তাহলে তুমি কি বলবে? চট করে এখানে রূপক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে বলে তুমি ব্যাখ্যা দিবে। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কেন? এই যে ঠিক এই কোশ্চেনটা, মৌলিক গুণের সংজ্ঞা দেওয়া যায় না কারণ মৌলিক গুণ 2 প্রকার। মৌলিক গুণগুলোকে কোনো আসন্নতম জাতি এবং বিভেদক লক্ষণ নেই। তারপরে তুমি লিখবে মনের মৌলিক গুণ হচ্ছে সুখ দুঃখ আবেগ অনুভূতি, এদেরকে কোনো আসন্নতম জাতির অন্তর্ভুক্ত করা যায় না, আর মৌলিক গুণ নেই, বিভেদক লক্ষণ নেই। আর বস্তুর মৌলিক গুণ হচ্ছে কোনো জিনিসের রূপ, রস, গন্ধ, স্বাদ ইত্যাদি। এক একটা বস্তুর মৌলিক গুণ এক এক রকম, সেহেতু এগুলো আসন্নতম জাতীয় নেই, বিভেদক লক্ষণ নেই, তাই এদের সংজ্ঞা দেওয়া যায় না। দৃশ্যকল্প 2-এ কোন ধরনের অনুপপত্তি ঘটেছে? দৃশ্যকল্পে 2-এ আছে যিনি শিক্ষাদান করেন তিনি শিক্ষক। কি পড়িয়েছিলাম 3 নম্বরে? টাকা হয় অর্থ। যিনি শিক্ষাদান করেন আমরা জানি তিনি অবশ্যই ডাক্তার হবেন না, তিনি হবেন কি? শিক্ষক। একই কথা যখন পুনরাবৃত্তি করা হয় বা 2 বার বলা হয় সেটা হচ্ছে কি? চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি। এখানে চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটেছে। আচ্ছা,
4 নম্বর বলা হচ্ছে দৃশ্যকল্প 1 ও 3-এ যে দুটি বিষয় ইঙ্গিত রয়েছে বিশ্লেষণ করো। 3-এ যে আছে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আমরা বুঝতে পারছি মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, এটা হচ্ছে একটা কিসের ব্যাখ্যা? যৌক্তিক সংজ্ঞার। তাহলে তোমাকে বলছে 1 আর 3-এর ব্যাখ্যা দিতে। 1 ছিল রূপক সংজ্ঞা, 3 ছিল যৌক্তিক সংজ্ঞা। তখন তুমি নিজে থেকে এটা তোমাকে কোশ্চেনটা রেডি করতে হবে, অ্যান্সারটা তুমি রূপক সংজ্ঞার সাথে যৌক্তিক সংজ্ঞার যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য আছে সেটা তুমি তৈরি করবে। আমরা ভালো করেই বুঝতে পারছি যৌক্তিক সংজ্ঞা হচ্ছে যুক্তিবিদ্যার একটা নিয়ম, আর রূপক সংজ্ঞাটিকে এটা একটা অনুপপত্তি। তখন তুমি লিখবে 1 নম্বর পয়েন্টসে যে রূপক সংজ্ঞা হচ্ছে একটা অনুপপত্তি, 1 নম্বরে অনুপপত্তি ঘটেছে, আর 3 নম্বর হচ্ছে যৌক্তিক সংজ্ঞা, যেটা যুক্তিবিদ্যার একটা অন্যতম আলোচ্য বিষয়। তারপরে লিখবে যে যৌক্তিক সংজ্ঞার কতগুলো নিয়ম আছে, যেমন তুমি নিয়মগুলো 5টা নিয়ম, কিন্তু রূপক সংজ্ঞা কোনো নিয়ম নেই। রূপক সংজ্ঞা হচ্ছে নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি। কেন এটা অনুপপত্তি ঘটে? তখন তুমি লিখবে একই কথা যখন পুনরাবৃত্তি ঘটে বা সমার্থক শব্দ ব্যবহার করা হয় তখন চক্রক সংজ্ঞাজনিত অনুপপত্তি ঘটে। তখন তুমি যৌক্তিক সংজ্ঞার আবার উদাহরণ দিলে মানুষ হয় বুদ্ধিবৃত্তি সম্পন্ন জীব, আর রূপক সংজ্ঞার উদাহরণ দিলে এই কথাটাই তুলে দিলে যে সাহিত্য হলো সমাজের প্রতিচ্ছবি। ব্যাস, তোমার পার্থক্য হয়ে গেল। তাহলে আমরা বুঝতে পারছি এভাবে। এটা আমি 18 সাল বললাম, তো তোমাদের গতদিন আমি বলে দিয়েছি 16 সাল থেকে 20 সাল পর্যন্ত যে কোশ্চেনগুলো ঢাকা বোর্ডের আছে যৌক্তিক সংজ্ঞার উপরে সবগুলো সলভ করবে। যদি ব্যতিক্রম কোশ্চেন থাকে আমাকে জানাবে, ঠিক আছে? 18 সালের কোশ্চেনটা তোমাদের দিয়ে দিলাম, তোমরা কোশ্চেনটা দেখে নিও। আমরা এবার চলো দ্বিতীয় অধ্যায় শুরু করি। দ্বিতীয় অধ্যায় হচ্ছে যৌক্তিক বিভাগ, লজিক্যাল ডিভিশন। আচ্ছা, প্রথমে আমরা চলে যাব সরাসরি কোশ্চেন আনসারে। যৌক্তিক বিভাগ কাকে বলে? আমরা যৌক্তিক সংজ্ঞায় কি পড়েছিলাম? পদের জাতর্থের বিশ্লেষণ। আর যৌক্তিক বিভাগ হচ্ছে কি? ব্যক্তর্থের বিশ্লেষণ। মনে রাখো, যৌক্তিক বিভাগ কি নিয়ে আলোচনা করবে? পদে ব্যক্তর্থের বিশ্লেষণ। এটা তোমাদের এমসিকিউতে প্রয়োজন হবে। আচ্ছা, কোনো পদের ব্যক্তর্থের বিশ্লেষণ। আমরা যৌক্তিক সংজ্ঞায় কি পড়েছিলাম? জাতর্থের বিশ্লেষণ। আর যৌক্তিক বিভাগ কি করবে? একটা পদের ব্যক্তর্থের বিশ্লেষণ করবে। তাহলে আমরা চলো সংজ্ঞায় চলে যাই। কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটা জাতি বা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপজাতি বা নিম্নতর শ্রেণীসমূহে বিভক্ত করার প্রক্রিয়াকে যৌক্তিক বিভাগ বলে। অর্থাৎ যৌক্তিক বিভাগ কী করবে? একটা উচ্চতর শ্রেণীকে কিসের ভিত্তিতে? একটা সূত্র বা নীতির ভিত্তিতে তার সেই উচ্চতর শ্রেণীটাকে তার অন্তর্গত উপশ্রেণী বা উপজাতিতে ভাগ করবে। আচ্ছা, তাহলে যেমন মানুষটা হচ্ছে ধরো উচ্চতর শ্রেণী, কিসের ভিত্তিতে ভাগ করছি? আমরা পাশে লিখে দিলাম শিক্ষানীতির ভিত্তিতে। তাহলে মানুষকে যদি আমি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করি তাহলে কি পাচ্ছি? শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। আবার ধরো উদ্ভিদ শ্রেণীকে ভাগ করছি, কিসের ভিত্তিতে? কোন নীতির ভিত্তিতে? পুষ্পনীতির ভিত্তিতে। পুষ্প অর্থাৎ ফুল থাকার ভিত্তিতে। একটা পাবো সপুষ্পক, আরেকটা পাবো অপুষ্পক। সবসময় মনে রাখবে যৌক্তিক বিভাগে যে একটা মাত্র মূল সূত্র বা একটা মাত্র নীতি থাকবে, একের অধিক না। অর্থাৎ তুমি যদি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করতে চাও তাহলে শুধুই তুমি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করবে শিক্ষিত অশিক্ষিত। যদি তুমি সভ্যতা নীতির ভিত্তিতে ভাগ করতে চাও তাহলে হবে সভ্য অসভ্য। যদি তুমি সততা নীতির ভিত্তিতে ভাগ করতে চাও তাহলে কি হচ্ছে? সৎ অসৎ। একই সাথে একাধিক মূলনীতি তুমি নিতে পারবে না। তাহলে আমাদের অ্যান্সারটা কি হবে? যৌক্তিক বিভাগ কাকে বলে? কোনো একটা উচ্চতর শ্রেণী বা জাতিকে কোনো একটি সূত্র বা মূল সূত্র বা নীতির ভিত্তিতে তার অন্তর্গত উপজাতি বা উপশ্রেণীতে বিভক্ত করার বা নিম্নতর শ্রেণীতে ভাগ করার যে প্রক্রিয়া তাকেই বলা হয় যৌক্তিক বিভাগ। আর যৌক্তিক বিভাগ হচ্ছে একটা পদের ব্যক্তর্থের বিশ্লেষণ। ঠিক আছে, এখন এই যৌক্তিক বিভাগ আলোচনার সময় আমরা দেখব এর কতগুলো মৌলিক বৈশিষ্ট্য পাওয়া যায়। এখন আমরা মৌলিক বৈশিষ্ট্যগুলো পড়ব। আচ্ছা, আমরা কি পড়লাম এইমাত্র? যৌক্তিক বিভাগ কাকে বলে? যৌক্তিক বিভাগে আমরা কি দেখলাম? কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপশ্রেণীতে ভাগ করা। এই যৌক্তিক বিভাগের কতগুলো মৌলিক বৈশিষ্ট্য আছে। প্রথমে কি হচ্ছে? একটা মাত্র মূল সূত্র। অর্থাৎ যৌক্তিক বিভাগ লেখার সময় প্রথমেই লিখতে হবে তোমাদের কোনো একটি সূত্র বা মূল সূত্র বা নীতির ভিত্তিতে। যেমন এখানে আমি লিখলাম উদ্ভিদ, এখানে লিখলাম
আচ্ছা, তোমাকে একটা মূলসূত্র নিতে হবে। কি মূলসূত্র? পুষ্পনীতির ভিত্তিতে। পুষ্পনীতি। বা তুমি যদি এখানে মানুষ লিখো, তাহলে সাপোজ তুমি এখানে মানুষ লিখলে তুমি শিক্ষানীতির ভিত্তিতে, তুমি এখানে কি করলে? শিক্ষা নীতি ভিত্তিতে তুমি মানুষকে কি করলে? শিক্ষিত প্লাস অশিক্ষিত। অর্থাৎ যে কোনো একটা নীতি নিতে হবে, হয় শিক্ষা, নয় সততা, নয় সভ্যতা, তুমি যেটাই নিতে চাও, সততা, সভ্যতা, কিন্তু একই সাথে তুমি তিনটা নিতে পারবে না। তাহলে কি বলছে? একটা মাত্র মূলসূত্র বা মূলনীতি। ক্লিয়ার? আচ্ছা, এই উদাহরণটা লিখবে, উদাহরণটা লিখে আর এগুলো একটা একটা করে পড়বে। একটা মাত্র মূলসূত্র বা নীতি, একাধিক নয়, কেবল শ্রেণীবাচক পদের ক্ষেত্রে সম্ভব। শ্রেণীবাচক কি? শ্রেণীবাচক হচ্ছে যার উপশ্রেণী। যেমন উদ্ভিদের শ্রেণী আছে পুষ্পনীতির ভিত্তিতে সপুষ্পক, অপুষ্পক। মানুষের উপশ্রেণী আছে শিক্ষানীতির ভিত্তিতে শিক্ষিত, অশিক্ষিত। কিন্তু আমি যদি এখন চাঁদ লিখি, চাঁদের কি উপশ্রেণী আছে? আমি যদি সূর্য লিখি, সূর্যর কি উপশ্রেণী আছে? বা তোমরা ধরো বিশিষ্ট ব্যক্তি, ধরো লিখলাম ফারামিস, লিখলাম ফারামিসের কোনো উপশ্রেণী আছে? নেই। তাহলে কি? তাকে কেবলমাত্র শ্রেণীবাচক যার উপশ্রেণী আছে তাকে, তাদের ক্ষেত্রে যৌক্তিক বিভাগ সম্ভব, যেমন মানুষ, উদ্ভিদ ইত্যাদি। আচ্ছা, 3 নাম্বার, এটা হচ্ছে মানসিক প্রক্রিয়া। মানসিক প্রক্রিয়া কি? মানসিক প্রক্রিয়া হচ্ছে যা মনে মনে ঘটে। যখন তুমি যৌক্তিক বিভাগ লিখবে, অটোমেটিকলি দেখবে তোমার যৌক্তিক বিভাগ কি? একটা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপশ্রেণীতে ভাগ করা। এটা লেখার সময় তোমার মনে মনেই তুমি সাজাবে কিভাবে ভাগ করবে। এই যে মনে যে ভাগ করার প্রক্রিয়াটা ঘটে যায় তোমার মনের মধ্যে, এটাকে বলা হচ্ছে মানসিক প্রক্রিয়া। যতক্ষণ না আমরা এটা লিখছি তার আগে আবার মনে মনে আমরা সাজাই, যখন আমরা মনে এটা সাজাই তাকেই বলা হয় মানসিক প্রক্রিয়া। সুতরাং তোমাকে যদি এমসিকিউতে কোশ্চেন করে যৌক্তিক বিভাগ কি, তুমি বলবে এটা একটা মানসিক প্রক্রিয়া। 4 নাম্বার, একটি শ্রেণী বা জাতির কিছু সংখ্যক বস্তু বর্তমান। অর্থাৎ যৌক্তিক বিভাগে সবসময় একটা শ্রেণী বা জাতির একটা অংশ বর্তমান থাকে, সব অংশ থাকে না। যেমন মানুষকে যখন আমি শিক্ষানীতির ভিত্তিতে ভাগ করছি, তখন শিক্ষিত, অশিক্ষিত থাকছে একটা অংশ, তখন সততাও থাকছে না, সভ্যতাও থাকছে না। আবার সততার ভিত্তিতে যখন ভাগ করছি তখন সততাই থাকছে, শিক্ষা থাকছে না, সভ্যতা থাকছে না। বিষয়টা বুঝতে পেরেছ? মানে একটা শ্রেণীর একটা অংশ, কিছু অংশ থাকে, সব অংশটা থাকে না যৌক্তিক বিভাগে। একই সময়ে একটা নীতি অনুসরণ করতে হয়, একাধিক নয়। ওই যে প্রথমেই বলেছি, কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটা উচ্চতর শ্রেণীকে তুমি যখন একটা নীতির ভিত্তিতে ভাগ করবা, একই সময় একটাই নীতি নিতে হবে। এই যে যেমন যে কোনো একটা নীতি, এখানে 3টা নীতি আমি লিখেছি, একাধিক নয়, যে কোনো একটা নীতি তোমাকে নিতে হবে। বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী ও সহবিভাগ বর্তমান। নেক্সট ক্লাসে এটার সংজ্ঞাটা আমি পড়িয়ে দিব, বইতে তোমাদের আছে। পৃষ্ঠা নাম্বার আমি বলে দিব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে, তোমরা দেখো 40 পৃষ্ঠায় একটা ছক দেওয়া আছে। ছকটার নিচে দেখবে যেখানে আছে একই জাতিতে বা শ্রেণীকে, জাতিকে বা শ্রেণীকে বিভিন্ন মূলসূত্রের ভিত্তিতে ভাগ করা হয়। একই সময়ে একাধিক নীতি অনুসারে, মূলসূত্র অনুসারে একটা শ্রেণীকে কখনোই বিভক্ত করা যাবে না। যৌক্তিক বিভাগে রয়েছে বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী এবং সহবিভাগ। যে শ্রেণীকে দিয়ে বিভাগের কাজ শুরু হয় সেই পদ্ধতিকে বিভক্ত মূল বলে। যেমন মানুষ দিয়ে বিভাগের কাজ শুরু হলে হবে বিভক্ত মূল, আর জীব দিয়ে বিভাগের কাজ শুরু হলে জীব হবে বিভক্ত মূল। এখানে আমি কি দিয়ে শুরু করেছি? আমি মানুষ দিয়ে শুরু করেছি, তাহলে যা দিয়ে শুরু করব সেটা হবে কি? বিভক্ত মূল। এটা হচ্ছে বিভক্ত মূল। 40 পৃষ্ঠা ছকের নিচে তোমরা পেয়ে যাবে এবং আন্ডারলাইন করে পড়বে বিভক্ত মূল কাকে বলে। 1 নম্বরে কোশ্চেন দিবে বা এমসিকিউতে আসবে। তাহলে বিভক্ত মূল কি? যা দিয়ে আমি কাজটা শুরু করব। এখানে কি দিয়ে শুরু করেছি? উদ্ভিদ দিয়ে শুরু করেছি, এখানে উদ্ভিদটা হচ্ছে বিভক্ত মূল। এটা মানুষ দিয়ে শুরু করেছি, মানুষটা হচ্ছে বিভক্ত মূল। আচ্ছা, আর বিভক্ত মূলকে যে উপশ্রেণীতে ভাগ করা হয় তাকে বলা হয় বিভাজক উপশ্রেণী।
অর্থাৎ বিভক্ত মূলকে যে উপশ্রেণীতে ভাগ করেছে। বিভক্ত মূলকে কোন উপশ্রেণীতে ভাগ করেছে? শিক্ষিত আর অশিক্ষিত। এটা হচ্ছে বিভাজ্য উপশ্রেণী। বিভক্ত মূলকে যে উপশ্রেণীতে ভাগ করা হয় সেটা হচ্ছে বিভাজক। যেমন এই উদাহরণটা দিয়ে লিখে দিবে শিক্ষিত অশিক্ষিত। আচ্ছা, যৌক্তিক বিভাগে যখন একই শ্রেণীকে বিভিন্ন মূলসূত্র অনুসরণ করে বিভিন্ন উপশ্রেণীতে বিভক্ত করা হয় তখন সেই পদ্ধতিকে সহবিভাগ বলে। যেই পদ্ধতিতে অর্থাৎ মূলনীতি অনুসারে এই পদ্ধতিতে যে আমি জাতিটাকে, মূল জাতিটাকে, শ্রেণীটাকে তার উপশ্রেণীতে ভাগ করলাম, এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় সহবিভাগ। মানে যে নীতি অনুসারে আমি জাতিটাকে উপজাতিতে ভাগ করছি সেটাকে বলা হয় সহবিভাগ পদ্ধতি। 7, অঙ্গগত ও গুণগত বিভাগ থেকে আলাদা। আমি যখন যৌক্তিক বিভাগের নিয়ম পড়াবো প্রথমেই তোমরা দেখবে যে অঙ্গগত বিভাগ আর গুণগত বিভাগ কাকে বলে। জাস্ট এখন মনে রেখে দাও, যৌক্তিক বিভাগটা এই দুটো বিভাগ থেকে আলাদা। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি। যৌক্তিক বিভাগ হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। 9, বিভাজ্য উপশ্রেণীর উপর প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, বিভাজ্য উপশ্রেণী কোনটা? বিভাজ্য উপশ্রেণী হচ্ছে এই যে যাকে ভাগ করলাম, উপশ্রেণীগুলা যেটাকে ভাগ করলাম, এটা হচ্ছে বিভাজ্য। এটা হচ্ছে বিভাজ্য। বিভাজ্য উপশ্রেণীর ক্ষেত্রে মূল শ্রেণীর নামটা প্রযোজ্য হবে। অর্থাৎ আমি যদি উদ্ভিদকে সপুষ্পক আর অপুষ্পক লিখি তাহলে এখানে আমাকে উদ্ভিদ কথাটা লিখতেই হবে। আমি যদি মানুষকে শিক্ষিত আর অশিক্ষিত লিখি তাহলে আমাকে এখানে লিখতেই হবে শিক্ষিত মানুষ, অশিক্ষিত মানুষ। শুধু এতটুকু লিখলে চলবে না। এবং এটা দেখেই তোমরা পরীক্ষার হলে কোশ্চেনটা বুঝতে পারবে কোন ধরনের কোশ্চেন। তাহলে কি হলো? বিভাজ্য উপশ্রেণীর উপর প্রত্যেক ক্ষেত্রে প্রযোজ্য হয়। কার কথা? মূল শ্রেণীর কথাটি। 10 নাম্বার, উপশ্রেণীগুলোর একত্রিত ব্যাক্তর্থ মূল শ্রেণীর ব্যাক্তর্থ সমান হয়। অর্থাৎ উপশ্রেণীগুলোর মূল ব্যাক্তার্থ এই দুটো জোড়া দিলে ইকুয়াল টু এটা সমান হবে। ধরো আমি 7কে ভাঙলাম আমি এভাবে 5 + 2, তাহলে 5 + 2 ইকুয়াল টু কত হয়? 7 হয় না? মানে বিভক্ত উপশ্রেণীগুলো ব্যাক্তার্থ মানে পরিমাণ, এই বিভক্ত উপশ্রেণীগুলো ব্যাক্তার্থ যেন মূল শ্রেণীটা সমান হয়, কমও হবে না বেশি হবে না। ক্লিয়ার? লাস্ট, শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। আমরা যখন লাস্টের অধ্যায় পড়বো, লাস্টের মানে শেষের দিকে একটা অধ্যায় আছে শ্রেণীকরণ, তখন আমরা দেখবো যে যৌক্তিক বিভাগ এবং শ্রেণীকরণ অনেকটা একই ধরনের, দুটোই মানসিক প্রক্রিয়া। শুধু শ্রেণীকরণে কোনো মূল সূত্র থাকবে না, আর যৌক্তিক বিভাগে একটা মূল সূত্র আছে। তাহলে আমরা বুঝতে পেরেছি এই পয়েন্টসগুলো আমরা একসাথে তো আমাদের 11টা মনে থাকবে না। আমরা যখন নিয়মগুলো পড়বো অটোমেটিকলি 6টা পয়েন্টস, আমাদের 6টা নিয়ম আছে যৌক্তিক বিভাগে। আমরা যৌক্তিক সংজ্ঞায় পড়েছিলাম 5টা নিয়ম, যৌক্তিক বিভাগে আছে 6টা নিয়ম। অলরেডি তোমার 11টার মধ্যে 6টা নিয়ম তোমার পড়া হয়ে যাবে। তারপরে এক্সট্রা তুমি আস্তে আস্তে পড়লে মানসিক প্রক্রিয়া, তারপরে মূল শ্রেণীর নামটা উপশ্রেণীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, শ্রেণীকরণের সাথে সম্পর্কিত। তারপরে এটাতে 3টা বিষয় আছে, বিভক্ত মূল, বিভাজক উপশ্রেণী, সহবিভাগ। এটা একটা বৈজ্ঞানিক পদ্ধতি, এটা অঙ্গগত গুণগত থেকে আলাদা। অটোমেটিকলি তোমার মনে পড়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা আজকে কি করলাম? প্রথমেই যৌক্তিক বিভাগ কাকে বলে? কোনো একটা সূত্র বা নীতির ভিত্তিতে একটা উচ্চতর শ্রেণীকে তার অন্তর্গত উপশ্রেণীতে ভাগ করার যে প্রক্রিয়া তাকে বলা হয় যৌক্তিক বিভাগ। যেমন মানুষ শ্রেণীকে শিক্ষানীতির ভিত্তিতে শিক্ষিত এবং অশিক্ষিত। জাস্ট হয়ে গেল 1 নম্বরের অ্যান্সার। তারপরে কি হচ্ছে? যৌক্তিক বিভাগের কতগুলো মূল বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য 11টা আছে। তুমি দুটো করে পড়ো, বা নিয়মগুলো পড়ার পরে তুমি বৈশিষ্ট্যগুলো পড়ো, কোনো সমস্যা নেই। ঠিক আছে? কিন্তু যৌক্তিক বিভাগের যে 6টা নিয়ম আমি পড়াবো তোমাকে, 6টা নিয়ম যখনই আমি তোমাদেরকে বোঝাবো তখনই তোমাদেরকে খাতা খুলে বই খুলে পড়তে হবে, লিখতে হবে। তোমরা ভালো করে জানো, যদি লজিক পড়ানোর সময় যেটা আমি পড়াই সেটা যদি তোমরা না পড়ো, ফেলে রাখো, তাহলে কখনোই মনে থাকে না। তোমরা 1000 লজিক বই নিয়ে সামনে বসে থাকো, অন্তত একজন যদি তোমাকে বুঝিয়ে না দেয় তুমি কখনোই লজিক বুঝতে পারবে না। তোমরা এটা ভালো করেই জানো। তাহলে যেই দিন যেই ক্লাসটা নিই সেই দিন সেটা পড়ে ফেলবে, যেটা না বোঝো আমাকে জানাবে তোমরা অবশ্যই যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারো না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আজকে আমি এখান পর্যন্তই পড়ালাম যৌক্তিক বিভাগের। আমি তোমাদের পড়া দিয়ে দিলাম,
ঠিক আছে, যৌক্তিক বিভাগ কাকে বলে, যৌক্তিক বিভাগের মূল বৈশিষ্ট্য। নেক্সট ক্লাস আমি পড়াবো যৌক্তিক বিভাগের নিয়ম। তোমরা যদি পড়াগুলো বুঝতে না পারো, যে আগের যে দুটো ক্লাস হয়েছে বা আজকে যদি কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটা ক্লাসটা তোমরা রিপিট করো, কোনো সমস্যা নেই। রিপিট করো, তোমরা বোঝার চেষ্টা করো, তারপরে আমাকে জানাও যে কোন জায়গাটা তোমরা বুঝতে পারছো না। কেননা তোমরা ভালো করেই জানো লজিক একটা চ্যাপ্টারের সাথে একটা রিলেটেড। তুমি যদি প্রথম চ্যাপ্টারগুলো না বোঝো, পরে শেষের চ্যাপ্টারগুলো তুমি কিছুই বুঝতে পারবে না। তাহলে আমাদের প্রথম চ্যাপ্টার ছিল কি, যৌক্তিক সংজ্ঞা। যৌক্তিক সংজ্ঞা কী নিয়ে আলোচনা করে, একটা পদের জাতর্থ নিয়ে। আমি সেকেন্ড চ্যাপ্টারে চলে এসেছি, যৌক্তিক বিভাগ কী নিয়ে আলোচনা করে, একটা পদের ব্যক্তার্থ নিয়ে। তাহলে কিভাবে কোশ্চেন হয়, বোর্ডের কোশ্চেন প্রথমে 1 নম্বরে দেখবে যে যৌক্তিক সংজ্ঞার কোশ্চেন, এবং 2 নম্বরে দেখবে যৌক্তিক বিভাগের কোশ্চেন। তাহলে তোমরা এতটুকু পড়াশোনা তোমাদের রইলো। নেক্সট ক্লাসে আমি নিয়মগুলো তোমাদের পড়াবো। তোমরা কি করবে, অবশ্যই ভালো করে পড়বে। আর বইয়ের নাম আমি বলে দিয়েছি, আবারও বলছি, বিষ্ণুপদ সরকারের বই। আর তোমরা ভালো করেই জানো যে যদি যখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলবে, তখন খুলেই পরীক্ষা হবে। সুতরাং তোমার প্রিপারেশন তোমাকেই নিতে হবে, তোমার পড়াটা কেউ তোমাকে করে দিবে না অনেক, ঠিক আছে? তাহলে আমরা নিজে সুস্থ থাকবো, যা যা নিয়ম পালন করার আমরা বাসায় বসে সেভাবে করব। খুব প্রয়োজন না হলে বাড়ির বাইরে বের হব না, পড়াশোনাটা মনোযোগ দিয়ে করব, ঠিক আছে? থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।